ঘরটা ফুলে ভরা, লাল গোলাপের গন্ধে যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বিছানার মাঝখানে বসে আছে তেয়ং, লাল শাড়ি পরে, মাথা নিচু করে, হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তার বুকের ভেতর কেমন জানি একটা ধুক ধুক শব্দ এত জোরে হচ্ছিল, যেন মনে হচ্ছিল পুরো ঘরটাই শুনতে পাচ্ছে। আজ তার ভাসর রাত, কিন্তু এটা কোনো স্বপ্নের রাত না, এটা হলো একটা চুক্তির রাত। হঠাৎ করেই টক টক দরজায় শব্দ। তেয়ংয়ের নিঃশ্বাস আটকে গেল। ধীরে ধীরে দরজাটা খুলে ভেতরে ঢুকলো জিয়ন জাংকুক। কালো শেরওয়ানি, ভেজা চুল, চোখে এক অদ্ভুত ঠান্ডা দৃষ্টিটা শুধু ভালোবাসার না, বরং শিকারীর মতোই কোনো একটা অদ্ভুত অনুভূতি। দরজাটা ভেতর থেকে লক করে দিল জাংকুক। ক্লিক করেই শব্দ শুনতে পেল তেয়ং, আর এই ছোট্ট শব্দটাই যেন তেয়ংয়ের ভাগ্য সিল করে দিল। জিয়ন জাংকুক ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, ভয় পাচ্ছ? তার কণ্ঠটা নিচু ছিল, ভারী, তবে কিন্তু একটা ভয়ঙ্কর শান্ত ভেতরের অনুভূতি ছিল তার। তেয়ং কোনো উত্তর দিল না। জাংকুক থামলো না, সে আরো কাছে এলো, একদম সামনে দাঁড়িয়ে নিচু হয়ে বলল, মুখটা একটু উঠাও, তোমার একটু ফেসটা দেখি। আমি প্রশ্ন করলে উত্তর দিতে হয়, এটাও জানো না নাকি? তার কণ্ঠে রাগ না, কিন্তু একটা চাপা হুমকি আছে। তেয়ং আস্তে করে বলল, আমি? তাও আবার ভয়? একদমই না, আমি একদমই ভয় পাচ্ছি না। জাংকুক তার কথা শুনে হালকা একটু হাসলো আর বলতে লাগলো, মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিতে হবে এখন থেকে। আগে যা কিছু করেছো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার জীবনে আসার পর তোমার নিজেকে কিছুটা পরিবর্তন করতে হবে, আমার সামনে অন্তত। হঠাৎ করে সে তেয়ংয়ের থুতনিটা ধরে মুখটা উপরে তুলল। তেয়ং বাধ্য হয়ে তার চোখের দিকে তাকালো, আর সেই চোখে যা দেখলো তা ভালোবাসার না, অধিকার, অহংকার আর একটা অদ্ভুত অন্ধকার। আজ থেকে তুমি আমার, জাংকুক ধীরে ধীরে বলল, কাগজে কলমে না, পুরোপুরি। তেয়ং কাপা গলায় বলল, এই বিয়েটা তোমার ইচ্ছায় হয়নি। জাংকুক একটু ঝুঁকে এলো, ঠিক, কিন্তু এখন থেকে সবকিছু আমার ইচ্ছেতেই হবে। তার হাতটা ধীরে ধীরে তেয়ংয়ের হাতের উপর চাপ দিল, জোরে না, কিন্তু একটু হালকাভাবে, যেন ছাড়ার কোনো অপশন নেই। তুমি ভাবছো শুধুমাত্র এটা একটা বিয়ে? সে ফিসফিস করে বলল, না তেয়ং, এটা একটা খেলা, আর আমি কখনো হারি না। ঘরের বাতাসটাও কেমন যেন ভারী হয়ে উঠল। বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে অন্ধকার আরো ঘন হতে লাগলো। তেয়ং বুঝে গেল এই ভাসর রাত কোনো ভালোবাসার শুরু না, এটা একটা বন্দিত্বের শুরু। তেয়ং নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু জাংকুকের আঙ্গুলের উপর চাপটা ধীরে ধীরে শক্ত হলো। এভাবে কাঁপছো কেন? তার কণ্ঠটা শান্ত, কিন্তু সেই শান্তির ভিতরে ভয় লুকিয়ে আছে। তেয়ং চোখ নামিয়ে নিল। ছাড়ুন, একটা শব্দ, কিন্তু তার ভেতরে অনুরোধও আছে, ভয়ও আছে। জাংকুক কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হালকা ঝুঁকে তেয়ংয়ের কানের কাছে মুখ নিয়ে গেল। আমি কি তোমাকে ধরেছি, না তুমি নিজেই আমার কাছে এসে পড়েছ? কথাটা শেষ হতেই তেয়ং থমকে গেল। সে মাথা তুলে তাকালো। এই বিয়েটা আমি চাইনি। জাংকুক এবার সত্যিই হেসে উঠল, ধীরে ঠান্ডাভাবে, আমিও চাইনি। তারপর হঠাৎ সে তেয়ংকে টেনে ধরে নিজের দিকে নিয়ে এলো। তেয়ংয়ের নিঃশ্বাস আটকে গেল, কিন্তু একটা জিনিস আমরা দুজনেই বুঝি। জাংকুক নিচু গলায় বলল, আমরা কেউ পালাতে পারবো না। বাহিরে বজ্রপাত হলো, এক মুহূর্তের জন্য ঘরটা আলো হয়ে আবার অন্ধকারে ডুবে গেল। তেয়ং এবার সাহস করেই বলে ফেলল, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? প্রশ্নটা শোনার পর জাংকুক থামলো। তার চোখে এক সেকেন্ডের জন্য অন্য কিছু যেন একটা ঝলক দিয়ে গেল, কিন্তু সাথে সাথে সেটা মিলিয়ে গেল, কারণ সে ধীরে ধীরে বলল, তুমি এমন কিছু জানো যা তোমার জানা উচিত ছিল না। তেয়ংয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। কি? আমি কি জানি? জাংকুক উত্তর দিল না, বরং সে তেয়ংয়ের কপালের কাছ থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল অস্বাভাবিক কোমলতায়। এই কোমলতাটাই আরো ভয়ঙ্কর। সবকিছু একদিন বলবো, সে ফিসফিস করে বলল, কিন্তু আজ না। তার আঙুল ধীরে ধীরে তেয়ংয়ের হাত থেকে সরিয়ে গিয়ে দরজার দিকে চলে গেল। ক্লিক করে আবার সেই দরজাটার শব্দ। দরজার লক খুলে দিল সে।
তেয়ং অবাক হয়ে তাকিয়ে রইল। দরজা খোলা। জাংকুক পিছনে ফিরে বলল, চাও তো চলে যেতে পারো। একটা নিঃশব্দ চ্যালেঞ্জ। তেয়ং ধীরে ধীরে দাঁড়ালো। তার পা কাঁপছে, কিন্তু সে দরজার দিকে এগোলো। এক পা দুই পা, ঠিক দরজার সামনে এসে থামলো। তার হাত দরজার হাতলে। শুধু একটা চাপ দিলেই সে মুক্ত। কিন্তু পিছন থেকে জাংকুকের কণ্ঠ ভেসে এলো। বাহিরে গেলে সে ধীরে ধীরে বলল, তোমার জীবনটা আগের মতো থাকবে না। তেয়ং চোখ বন্ধ করলো। আর যদি থাকো, জাংকুক আবার বলল, তাহলে তুমি আমার নিয়মে বাঁচবে। নিস্তব্ধতায় কয়েক সেকেন্ড যেন সময় থমকে গেছে। তারপর তেয়ং ধীরে ধীরে হাতল থেকে হাত সরিয়ে নিল। সে ঘুরে দাঁড়ালো, জাংকুকের দিকে তাকালো। চোখে ভয় আছে, কিন্তু তার থেকেও বেশি কিছু আছে। একটা সিদ্ধান্ত। জাংকুক ঠোঁটের কোণে হালকা একটা হাসি টানলো। গুড চয়েস। সে ধীরে ধীরে এগিয়ে এলো। এখন থেকে তার কণ্ঠটা নিচু হয়ে গেল। ঘরের আলোটা কেমন যেন স্নান হয়ে আছে। বাইরে বৃষ্টির শব্দটাও আরেকটু ভারী হতে লাগছে। তেয়ং দাঁড়িয়ে আছে স্থিরভাবে, কিন্তু ভিতরে ঝড় চলছে। জাংকুক ধীরে ধীরে তার সামনে এসে থামলো। তুমি থাকতে বেছে নিয়েছো? সে নিচু স্বরে বলল, তাহলে নিয়মগুলো তো মানতেই হবে। তেয়ং তখন ব্রু কুঁচকালো। কোন নিয়ম? জাংকুক একটু ঝুঁকে এলো। প্রথম নিয়ম, আমাকে প্রশ্ন করা যাবে না। তেয়ং সঙ্গে সঙ্গে বলে উঠল, আর যদি করি? এক সেকেন্ডের জন্য নীরবতা। তারপর জাংকুকের ঠোঁট সেই পরিচিত ঠান্ডা হাসি। তাহলে তুমি এমন উত্তর পাবে যা তোমার সহ্য হবে না। কথাটা বলেই সে পাশ কাটিয়ে গেল। ঘরের কোণের একটা টেবিলের দিকে সে হাঁটলো। ড্রয়ার খুলে সে ছোট একটা কালো বক্স বের করলো। তেয়ং অবাক হয়ে তাকিয়ে আছে। এটা আবার কি? সে না চাইলেও জিজ্ঞেস করে ফেললো। জাংকুক থামলো, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। দ্বিতীয় নিয়ম ভেঙে ফেললো। সে বলল, শাস্তি পেতেই হবে। তেয়ং এর বুক কেঁপে উঠল। জাংকুক আবারও এগিয়ে এলো। তার হাতে সেই কালো বক্স। সে বক্সটা খুললো। ভিতরে একটা পাতলা চেইন আর ছোট একটা লক। তেয়ং এর চোখ বড় হয়ে গেল। আপনি এখন কি করতে যাচ্ছেন? জাংকুক খুব শান্তভাবে উত্তর দিল, তোমাকে মনে করিয়ে দিতে তুমি কোথায় আছো। তেয়ং এক পা পিছিয়ে গেল। না, এটা আমি। তার কথা শেষ হওয়ার আগেই জাংকুক তার হাতটা ধরে ফেললো। এইবার তার গ্রিপ আগের থেকে শক্ত, কোনো কোমলতা নেই। আমি বলেছিলাম। তার কণ্ঠ ঠান্ডা হয়ে গেল। আমি নিয়মে চলবো। ধীরে ধীরে সেই চেইনটা তেয়ের কঞ্চিতে পরিয়ে দিল। লকটা ক্লিক করে বন্ধ হয়ে গেল। ক্লিক শব্দটা শুনতেই সে আবারও তার গলা ভারী হয়ে উঠল। তেয়ং নিঃশ্বাস নিতে ভুলে গেল। এটা খুলবেন? সে কাঁপা গলায় বলল। জাংকুক তার চোখের দিকে তাকালো। খুলবো, সে ধীরে বলল, যখন তুমি প্রমাণ করবে তুমি পালাবে না। তেয়ং রাগে অপমানে কাঁপছে। আমি কোনো বন্দি না। জাংকুক হঠাৎ করেই খুব কাছে এসে দাঁড়ালো, একদম কাছে। তুমি ঠিক কি চাইছো আমি বুঝতে পারছি না। তার কণ্ঠটা ফিসফিসের মতো, কিন্তু প্রতিটা শব্দ ধারালো। হঠাৎ জাংকুকের ফোন বেজে উঠল। সে এক সেকেন্ডের জন্য থামলো, স্ক্রিনের দিকে তাকালো। তার চোখের এক্সপ্রেশন মুহূর্তেই বদলে গেল, কঠিন আর অন্ধকার। কলটা সে রিসিভ করলো আর বলল, ওপাশে কি বলা হলো? তেয়ং শুনতে পাচ্ছে না, কিন্তু জাংকুকের চোয়াল শক্ত হয়ে উঠেছে। না, এখন না। সে ধীরে ধীরে বলল, একটু চুপ থেকে আবার, আমি বলছি কেউ যেন ওর কাছে না আসে। কল কেটে দিল। ঘরের নীরবতা আবারও ফিরে এলো। তেয়ং এবার স্পষ্ট বুঝতে পারলো এই বিয়ের পেছনে শুধু জোর জবস্তি না, আরো অনেক বড় রিজন আছে। কে ছিল? সে আস্তে জিজ্ঞেস করলো। জাংকুক তার দিকে তাকালো। কয়েক সেকেন্ডের জন্য আবারও নীরবতা। তারপর সে হালকা হাসলো। তৃতীয় নিয়মটা এখনো বলেনি। সে ধীরে ধীরে বলল। তেয়ং এর বুক ধুক ধুক করে উঠল। তৃতীয় নিয়ম। জাংকুক তার কাছে ঝুঁকে এলো। আমার নাম ব্যতীত তোমার জীবনে আর কারো নাম থাকতে পারবে না। তেয়ং চুপ করে রইল, কিন্তু তার চোখে এবার শুধু ভয় নেই, একটা অদ্ভুত জেদ জেগে উঠল। জাংকুক সেটা লক্ষ্য করলো। তার ঠোঁটের কোণে আবারও সেই রহস্যময় হাসি। রাত অনেক গভীর হয়ে গিয়েছে। বৃষ্টির শব্দটা কিছুটা কমেছে, কিন্তু ঘরের ভেতরের টান টান উত্তেজনা একটুও কমেনি।
তেয়ং বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার কঞ্চিতে লাগলো সেই চেইনটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু অনুভূতিটা যেন আগুনের মতো জ্বলছে। জাংকুক জানলার পাশ দিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। পেছন থেকে দেখলো তাকে শান্ত লাগছে, কিন্তু সেই শান্তির ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। তেয়ং ধীরে ধীরে বলল, আপনি আমাকে প্রটেক্ট করছেন নাকি বন্দি করে রাখছেন? জাংকুক একদম নড়ল না। কিছুক্ষণ নীরবতা, তারপর সে বলল, দুটোই। তেয়ং থমকে গেল আর বলতে লাগলো, মানে কি এসবের? জাংকুক ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখে আবার অন্যরকম কিছু। এই প্রথম সেখানে হালকা ক্লান্তি দেখা যাচ্ছে। তুমি যেটা জানো, সে নিচু গলায় বলল, ওটা যদি ভুল মানুষের কাছে যায় তুমি বাঁচবে না। তেয়ংয়ের বুক কেঁপে উঠল। আমি তো কিছুই জানি না। জাংকুক হালকা মাথা নেড়ে হাসলো। মনে নেই? সে ধীরে ধীরে এগিয়ে এলো। 4 মাস আগে তার কণ্ঠটা ভারী হয়ে উঠল। একটা রাত, একটা অ্যাক্সিডেন্ট। তেয়ংয়ের চোখ হঠাৎ বড় হয়ে গেল। তার শ্বাস আটকে গেল। মাথার ভেতরে যেন কিছু ভাঙা স্মৃতি জোড়া লাগতে শুরু করলো। অন্ধকার রাস্তা, হঠাৎ একটি গাড়ির ব্রেক, কারো চিৎকার, আর তারপর রক্ত। তেয়ং দুহাত দিয়ে মাথা চেপে ধরল না। আমি কিছু মনে করতে চাই না। জাংকুক থামলো না। সে সামনে এসে দাঁড়ালো। তুমি ওই রাতে ভুল জায়গায় ছিলে, সে বলল। আর তুমি এমন কিছু দেখেছিলে যা কেউ দেখতে পায় না। তেয়ং কাঁপতে কাঁপতে বলল, আমি কি দেখেছিলাম? জাংকুক কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখে অদ্ভুত একটা দ্বন্দ্ব। সে যেন কিছু বলতে চায়, কিন্তু নিজেকে থামাচ্ছে। শেষমেশ সে বলল, আমি নিস্তব্ধতা। শব্দটা খুব ছোট, কিন্তু তার প্রভাবটা খুবই ভয়ঙ্কর। তেয়ং ধীরে ধীরে তাকালো। আপনি? জাংকুক চোখ সরিয়ে নিল। সেই রাতে সে ধীরে ধীরে বলল, আমি একটা ভুল করেছি। তেয়ংয়ের গলা শুকিয়ে গেল। কি ভুল? জাংকুক তার দিকে তাকালো। এইবার তার চোখে কোনো অনুভূতি নেই, একদম ফাঁকা। পুরো শূন্য লাগছে অনুভূতির দেয়ালটা। একটা মানুষ মারা গিয়েছিল। ঘরের বাতাস জমে গেল। তেয়ং পিছনে গেল। আপনি খুন করেছেন? জাংকুক কোনো উত্তর দিল না। এই নীরবতাটাই সবকিছুকে বদলে দিল। তেয়ংয়ের চোখে পানি চলে এলো। তাহলে আমাকে কেন বাঁচালেন? প্রশ্নটা শুনে জাংকুক আবারও অবাক হলো। এইবার তার চোখে হালকা রাগ আর কিছু অজানা অনুভূতি। কারণ তুমি একমাত্র উইটনেস, সে ঠান্ডাভাবে বলল। আর আমি কাউকে বিশ্বাস করি না। তেয়ং হালকা হেসে ফেলল। তাহলে আমাকে বিয়ে করে কাছে রাখলেন কেন? যাতে আমি পালাতে না পারি? জাংকুক তখন বলল, না, এরকম কিছু না। তবে তার চোখে একটা সত্য স্পষ্ট ছিল। তেয়ং মাথা নিচু করলো। কয়েক সেকেন্ড পর সে বলল, আপনি ভয় পাচ্ছেন? জাংকুক ভ্রু কুঁচকালো আর বলল, কিসের ভয়? তেয়ং ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এবার কোনো ভয় নেই, বরং একটা অদ্ভুত শক্তি। আমি আপনাকে ফাঁসিয়ে দেব, এই ভয়? এক সেকেন্ডের জন্য জাংকুক পুরো থমকে গেল। তারপর সে ধীরে ধীরে তেয়ংয়ের দিকে এগিয়ে এলো। একদম সামনে এসে দাঁড়ালো। তুমি পারবে? সে ফিসফিস করে বলল। এই বাড়ি থেকে বের না হই? তেয়ং চুপচাপ। জাংকুক একটু ঝুঁকে তার কানের কাছে এসে বলল, তুমি এখন শুধু আমার কাছে না, পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন। তারপর সে সোজা হয়ে দাঁড়ালো। এটা প্রোটেকশন, তেয়ং, সে ঠান্ডা গলায় বলল। কারণ যারা এই রাতটার কথা জানে তারা কাউকে বাঁচতে দেয় না। তেয়ংয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে জাংকুক একা না, আরো কেউ আছে। আর তারা আরো বেশি ভয়ঙ্কর। বাহিরে আবারও বৃষ্টি শুরু হলো। ভেতরে একটা সত্যি স্পষ্ট রয়ে গেল। তেয়ং আর জাংকুকের কাছে বন্দি না, সে এমন একটা খেলায় ঢুকে গেছে যেখান থেকে বাঁচা প্রায় অসম্ভব। জাংকুক ঘর থেকে বের হয়ে গেল। তেয়ং এবার ঘরের মধ্যে পুরোপুরি একা। তেয়ং ধীরে ধীরে চারপাশে তাকালো। দরজাটা খোলা, ঘর স্তব্ধ। এই সুযোগটাই হয়তো পালানোর। তার বুক জোরে জোরে ধুকধুক করতে লাগলো। এখনই সে আস্তে করে বলল, ধীরে ধীরে দরজার দিকে এগোলো। প্রতিটা পা যেন ভারী হয়ে আছে। দরজার সামনে এসে থামলো। একবার পিছনে তাকালো, কেউ নেই। তারপর আবারও বের হয়ে গেল। করিডোরটা লম্বা, ফাঁকা আর অদ্ভুত ঠান্ডা। দেয়ালে বড় বড় পেইন্টিং, কিন্তু প্রতিটা ছবি যেন তাকিয়ে আছে তার দিকে। তেয়ং দ্রুত হাঁটতে শুরু করলো। একটা সিঁড়ি, তারপর নিচে। প্রতিটা ধাপে তার ভয় বাড়ছে, কিন্তু সে থামছে না। শেষ ধাপে এসে সে থামলো। সামনে বিশাল একটা দরজা,
বাড়ির মেইন এক্সিট। তার হাত কাঁপছে। পারবো, সে নিজেকে বলল। হাত বাড়িয়ে দরজাটা খুলল। ক্লিক করেই দরজাটা খুলে গেল। এক ঝলক ঠান্ডা বাতাস এসে রুমের ভিতর ঢুকলো। তেয়ং এক পা বাহিরে দিল। ঠিক তখনই আমি ভেবেছিলাম তুমি হয়তো বেশি স্মার্ট হবে। কণ্ঠটা পিছন থেকে এলো। তেয়ং থেমে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালো। সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে জাংকুক। কালো শার্ট, চোখে একরকম আকর্ষণ সৃষ্টিকারী প্রভাব। সে নিচে নামতে শুরু করলো। প্রতিটা পা ধীরে ধীরে নিশ্চিত। তেয়ংয়ের গলা শুকিয়ে গেল। আমি আমি শুধু পালাচ্ছি না, আমি জাস্ট বাইরে এসে একটু দেখছিলাম যে বাইরের অবস্থাটা কি অবস্থা। এত ঠান্ডা বাতাস আগে কখনো দেখিনি তো। গাটা পুরো শীতল করে দিল। এই শব্দটা যেন তেয়ংয়ের আশা ভেঙে দিল। আমি তো তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম, জাংকুক নিচু গলায় বলল। তেয়ং সাহস করে বলল, আমি বন্দী হয়ে থাকতে চাই না। জাংকুক কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে বলল। সে হঠাৎ তেয়ংয়ের হাত ধরে টেনে নিজের কাছে আনলো। এইবার আগের থেকে বেশি শক্তভাবে। তুমি এখনো বুঝছো না? তার কণ্ঠটা ঠান্ডা হয়ে গেল। বাইরে যেটা আছে সেটা আমার থেকেও খারাপ। তেয়ং চোখে চোখে রেখে বলল, আপনি মিথ্যে বলছেন। এক সেকেন্ডের জন্য নীরবতা। তারপর হঠাৎ জাংকুক হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। ঠিক আছে, সে বলল। তারপর পকেট থেকে ফোন বের করলো। একটা ছবি খুলে তেয়ংয়ের সামনে ধরলো। তেয়ং তাকালো, আর তার মুখ একদমই ফ্যাকাশে হয়ে গেল। ছবিটা একটা রাস্তা, রক্ত, আর একটা মানুষ পড়ে আছে। 4-5 মাস আগেই সেই রাত। কিন্তু ছবির কোনায় আরেকটা জিনিস আছে। কিছু লোক দাঁড়িয়ে আছে। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তাদের উপস্থিতি ভয়ঙ্কর। ওরা, জাংকুক ধীরে ধীরে বলল, সব দেখছিল। তেয়ংয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তাহলে তারা আমাকে খুঁজছে? জাংকুক কথা শেষ করলো। নিস্তব্ধতা। তেয়ং ধীরে ধীরে বসে পড়লো। তার হাত কাঁপছে। আমি কোথাও নিরাপদ না। জাংকুক একটু ঝুঁকে তার সামনে বসলো। এইবার তার কণ্ঠটা আগের চেয়েও একটু নরম। একটা জায়গা ছাড়া। তেয়ং ধীরে ধীরে তাকালো। কোথায়? জাংকুক তার চোখের দিকে তাকালো। আমার পাশে। এই কথাটা বলার সময় তার চোখ প্রথমবারের মতো অন্যরকম কিছু ছিল। শুধু অন্ধকার না, কিছুটা সত্যি, কিছুটা অধিকার, আর অদ্ভুতভাবে এক ফোঁটা কেয়ার। তেয়ং সেটা বুঝতে পারলো না, কিন্তু অনুভব করলো। আর সেটাই তাকে আরো ভয় পাইয়ে দিল। দূরে হঠাৎ একটা গাড়ির শব্দ। জাংকুকের মাথা ঘুরে গেল দরজার দিকে। তার চোখ মুহূর্তেই বদলে গেল। ওরা খুব আস্তে বলল। তেয়ংয়ের বুক দুকদুক করে উঠল। এখনই। জাংকুক দাঁড়িয়ে গেল। তার হাত শক্ত হয়ে গেল। তুমি উপরে যাও, এক্ষুনি। তেয়ং দাঁড়িয়ে থাকলো স্থিরভাবে। আমি বলছি যাও। এইবার তার কণ্ঠে রাগ। তেয়ং আর কিছু না বলেই দৌড়ে উপরে চলে গেল। জাংকুক দরজার দিকে দাঁড়িয়ে রইল। তার চোখে এখন শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে যুদ্ধ। উপরে দাঁড়িয়ে তেয়ং দরজার ফাঁক দিয়ে নিচে তাকিয়ে আছে। তার বুক কাঁপছে। নিচে দরজার বাহিরে কয়েকটা কালো গাড়ি থামলো। লোকজন নামছে ধীরে ধীরে সাংগঠনিকভাবে। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তাদের উপস্থিতি ভয়ঙ্কর। তেয়ং বুঝে গেল খেলা এখন সত্যি শুরু হয়ে যাবে। বাড়িটার চারপাশে অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে, যেন ঝড় আসার আগেই সেই থমথমে মুহূর্ত। নিচে দাঁড়িয়ে থাকা কালো গাড়িগুলোর হেডলাইট দেয়ালে পড়ে লম্বা ছায়া তৈরি করেছে। আর সেই ছায়াগুলো যেন ধীরে ধীরে এগিয়ে এসে পুরো বাড়িটাকে গ্রাস করতে চাইছে। উপরে দাঁড়িয়ে তেয়ং দরজার ফাঁক দিয়ে সবকিছুই দেখছে। তার নিঃশ্বাস ভারী। বুকের ভিতরে কাঁপন থামছে না, কিন্তু তার ভয়টার সাথে এখন মিশে গেছে আরো একটা অনুভূতি, একটা টান, যেটা সে নিজেও বুঝতে পারছে না। নিচে জাংকুক দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার ভঙ্গি একদম স্থির। চোখে সেই অন্ধকার আর আত্মবিশ্বাস, যেন সে একাই পুরো যুদ্ধের জন্য যথেষ্ট। দরজাটা খুলতেই কয়েকজন লোক ভিতরে ঢুকলো। তাদের চোখ, তাদের চুপচাপ চলাফেরা, সবকিছুই একটা হুমকি স্পষ্ট। তারা কিছু বলার আগেই জাংকুক ঠান্ডা গলায় বলল, আমি বলেছিলাম এই বাড়ির ভিতরে কেউ আসবে না। তার কণ্ঠে রাগ নেই, কিন্তু সেই শান্ত স্বরের ভেতরে এমন একটা চাপা ভয় আছে, যেটা শুনে যে কেউ থেমে যাবে। লোকগুলোর একজন সামনে এগিয়ে এলো, ঠোঁটে হালকা হাসি। তোমার কন্ট্রোল একটু কমে যাচ্ছে, জাংকুক, সে বলল ধীরে ধীরে। মেয়েটা আমাদের দরকার। এই কথাটা শুনেই তেয়ংয়ের বুক ধুকধুক করে উঠল।
সে অজান্তেই নিজের কঞ্চির চেইনটা শক্ত করে ধরে বলল, এখনই এই শিকলটা আর শুধু বন্দিত্ব মনে হচ্ছে না, বরং একমাত্র নিরাপত্তা। সে জাংকুক একটু এগিয়ে এলো, তার চোখ সরাসরি লোকটার চোখে। ও আমার দায়িত্ব, সে বলল ধীরে ধীরে স্পষ্ট করে। আর আমি আমার জিনিস কাউকেই দেই না। কথাটার ভেতরে এমন একটা অধিকার ছিল যেটা শুধু হুমকি না, আরো এক্সট্রা কোনো কিছু। উপরে দাঁড়িয়ে তেয়ং এই কথাটা শুনে থমকে গেল। আমার জিনিস শব্দটা তার কানে বারবার বাজতে শুরু করলো। তার ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়লো, যদি সে নিজেও সেটা অস্বীকার করতে চাইছে না। কিছুক্ষণ টান টান নীরবতা চলছিল। তারপর লোকগুলো যেন বুঝে গেল আজ তারা কিছুই পাবে না। তারা ধীরে ধীরে পিছিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে সেই লোকটা আবার বলল, আমি বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না। দরজাটা আবার বন্ধ হয়ে গেল আর গাড়িগুলো চলতে শুরু করলো। নিচে দাঁড়িয়ে থাকা জাংকুক কিছুক্ষণ নড়ল না। তার কাঁধ শক্ত হয়ে আছে, যেন সে এখনো লড়াইয়ের মধ্যে আছে। তারপর ধীরে ধীরে সে চোখ বন্ধ করলো, একটা গভীর নিঃশ্বাস নিল। উপরে দাঁড়িয়ে তেয়ং আর নিজেকে আটকিয়ে রাখতে পারলো না। সে ধীরে ধীরে নিচে নেমে এলো। জাংকুক চোখ খুলতেই দেখলো তেয়ং তার সামনে দাঁড়িয়ে। কয়েক সেকেন্ড তারা দুজনেই কিছু বলল না, অনেকটা নীরবতা পালন করলো। এই নীরবতার ভেতরে হাজারটা কথা লুকিয়েছিল। তুমি আমার জন্য ঝুঁকি নিচ্ছ কেন? তেয়ং আস্তে জিজ্ঞেস করলো। তার কণ্ঠে একবার আগের মতো ভয় নেই, বরং কৌতূহল জেগেছে আর একটু নরম কিছু। জাংকুক কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে তার কঞ্চির চেইনটা স্পর্শ করলো। স্পর্শটা অদ্ভুতভাবে কোমল ছিল, একদম বিপরীত তার স্বভাবের সাথে। কারণ তুমি এখন আমার দায়িত্ব, সে বলল। তেয়ং তখন মাথা নাড়ল ধীরে। না, এটা শুধু দায়িত্ব না। তার চোখ সরাসরি জাংকুকের চোখে। আপনি চাইলে আমাকে ছেড়ে দিতে পারতেন, কিন্তু দেননি। জাংকুক চুপ করে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য কিছু নরম হয়ে গেল, কিন্তু সে সেটা লুকাতে চাইল। তেয়ং আরো এক পা এগিয়ে এলো। এখন তাদের মাঝে দূরত্ব প্রায় নেই বললেই চলে। তার বুকের ধুকধুক শব্দ যেন জাংকুক শুনতে পাচ্ছে। আপনি ভয় পাচ্ছেন আমি চলে গেলে? তেয়ং ফিসফিস করে বলল। এই প্রশ্নটা যেন সরাসরি গিয়ে লাগলো জাংকুকের ভেতরে। সে হালকা হেসে বলল, তারপর আবার তাকালো। আমি ভয় পাই না, সে বলল, কিন্তু তার কণ্ঠটা আগের মতো শক্ত নেই। তেয়ং খুব আস্তে করে বলল, মিথ্যে কথা। আপনার ভিতরের ভয়টা আমি অনুভব করতে পারছি। আপনি যতই আপনার চোখ সরিয়ে মিথ্যা বলার ট্রাই করেন, আমার চোখ আপনি কখনোই ফাঁকি দিতে পারবেন না, কারণ আমি আপনাকে পড়ে ফেলেছি। একটা দীর্ঘ নীরবতা। তারপর হঠাৎ জাংকুক হাত বাড়িয়ে তেকে নিজের কাছে টেনে নিল। এইবার টানটা আগের মতো রুক্ষ না, বরং শক্ত, কিন্তু সাবধানী। যেন সে নিজেই বুঝে উঠতে পারছিল না সে কি করছে। তেয়ং প্রথমেই থমকে গেল, কিন্তু তারপর ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরতে লাগলো। তার ভিতরটা কেমন যেন কোমলতায় ভরে গেল। তার কপালটা এসে ঠেকলো জাংকুকের বুকের কাছে। সে শুনতে পাচ্ছে তার হৃদস্পন্দন দ্রুত এবং অস্থিরতা। জাংকুক খুব আস্তে তার মাথার উপর হাত রাখলো। এই স্পর্শটা অদ্ভুতভাবে শান্ত, যেন আমাকে প্রেসিফাই করে তুলছে। যদি বোঝো না তুমি, তারপরও বলছি, ফিসফিস করে হলেও আমি তোমাকে বলতে চাই, ভীষণ রকম অনুভব করছি। তেয়ং চোখ বন্ধ করলো। তার ভেতরের ভয়টা এখনো আছে, কিন্তু তার সাথে মিশে গেছে অন্য কিছু, একটা অদ্ভুত নীরবতা, যেটা সে আগে কখনো অনুভব করেনি। তাহলে বেঁধে রাখুন, সে আস্তে বলল, কণ্ঠ হালকা কাঁপন, কিন্তু এভাবে যেন আমি পালাতে চাই। এই কথাটা শুনে জাংকুক থেমে গেল। তার হাতটা আরো শক্ত করে ধরলো, যেন সে এই কথার মাঝে বুঝতে চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে সে তেয়ং এর মুখটা তুলে ধরলো তার মুখের দিকে। তাদের চোখ চোখের মধ্যে আটকে গেল। অদ্ভুত একটা অনুভূতি, গভীর সংযোগ। তুমি ডেঞ্জারাস, জাংকুক ফিসফিস করে বলল। তেয়ং হালকা হাসলো, আর ক্লান্ত, কিন্তু সত্যি। আপনার চেয়েও ডেঞ্জারাস? না, এটা আসলে এক্সিস্ট করে না। জাংকুক কোনো উত্তর দিল না, কিন্তু তার চোখ বলে দিল, এই খেলা এখন শুধু ভয় আর নিয়ন্ত্রণের না, এর মধ্যে ঢুকে গেছে অনুভূতি আর কিছুটা ভালোবাসা। রাতটা
আবারও ধীরে ধীরে গভীর হয়ে উঠেছে। আর ঘরের নরম আলোটা সবকিছুকে শান্ত দেখানোর চেষ্টা করলেও ভেতরের অস্থিরতাটা কিছুতেই ঢাকা পড়ছে না। তেয়ং এখন জাংকুকের সামনে দাঁড়িয়ে খুব কাছাকাছি, এতটাই যে তাদের নিঃশ্বাস একে অপরকে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু তবু একটা অদৃশ্য দূরত্ব রয়ে গেছে, যেটা শুধু ভয় আর পরিস্থিতি না, বরং বিশ্বাস আর নিয়ন্ত্রণের মাঝখানে। তেয়ং প্রথমে কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে, যেন সে জাংকুককে বুঝতে চাইছে এই মানুষটা সত্যিই কেমন। তারপর ধীরে খুব শান্ত গলায় সে বলে ওঠে, আপনি আমাকে বাঁচাচ্ছেন নাকি নিজের কাছে আটকে রাখছেন? প্রশ্নটা শুনে জাংকুক এক মুহূর্তে চুপ হয়ে যায়। তার চোখে আবারও সেই পরিচিত কঠিন ছায়াটা ফিরে আসে, কিন্তু পুরোপুরি না, কারণ এখন সেখানে দ্বিধাও রয়েছে। সে ধীরে ধীরে বলে, দুটো আলাদা না। কিন্তু তেয়ং হালকা মাথা নেড়ে বলে, একটা ক্লান্ত তিক্ত হাসি তার ঠোঁটকে ফুটিয়ে তুলেছে। আমার কাছে আলাদা, সে বলে, আর নিজের কঞ্চিটা তুলে ধরে। সেই চেইনটা আলোয় ঝলসে ওঠে, যেন বন্দিত্বের প্রমাণ। এটা প্রোটেকশন না, বরং কন্ট্রোলনেস। তার গলায় একবার শক্তি আছে, ভয় থাকলেও সে সেটাকে চাপা দিয়েছে। জাংকুক কিছুক্ষণ চুপ করে থাকে, যেন কথাগুলো তার ভেতরে ঢুকে যাচ্ছে। তারপর ধীরে এগিয়ে আসে, তেয়ংয়ের হাতটা নিজের হাতে করে নেয়। আর স্পর্শটা আগের মতো কঠিন না, বরং অদ্ভুতভাবে নরম, সাবধানে ধরা। যদি পালাতে চাইতে তাহলে এগুলোর দরকার হতো না, সে নিচু স্বরে বলল। কিন্তু তেয়ং সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমি পালাতে চাই কারণ আমি বন্দী। আমার বন্দী জীবন ভালো লাগে না। কথাটা শুনে জাংকুক থেমে যায়, আর কয়েক সেকেন্ডের নীরবতা পর সে এমন কিছু বলে ফেলে যেটা হয়তো সে নিজেও বলতে চায়নি। আর আমি তোমাকে বন্দী করে রেখেছি কারণ আমি তোমাকে হারাতে চাই না। এই স্বীকারোক্তিটা যেন পুরো ঘরটাকে বদলে দেয়। তেয়ং ধীরে ধীরে তাকায় তার দিকে, বিস্ময় আর অজানার কিছু প্রমাণের মিশ্রণে, কারণে সেখানে জাংকুক তার ভেতরের একটা সত্যি খুলে দিয়েছে। তেয়ং আস্তে করে বলে, আপনি আমাকে চেনেন না? আর জাংকুক মাথা নাড়িয়ে বলে, চিনি না, কিন্তু যতটুকু দেখেছি সেটা আমার জন্য যথেষ্ট। তার কণ্ঠে এবার সেই ঠান্ডা ভাব নেই, বরং গভীর কিছু আছে, একটা অদ্ভুত টান, যেটা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছে না। তেয়ং এবার এক পা সামনে বাড়িয়ে দেয়, তাদের মাঝখানে দূরত্ব পুরোপুরি ভেঙে যায়। তার বুকের ভিতর ধুকধুক শব্দ বাড়ছে, কিন্তু সেটা থামে না। আপনি কেমন? সে খুব আস্তে আস্তে জিজ্ঞেস করে। জাংকুক কিছুক্ষণ চুপ থাকে, যেন সে নিজের ভেতরে তাকাচ্ছে। তারপর ধীরে ধীরে বলে, আমি খারাপ মানুষ। এই স্বীকারোক্তিটা খুব সোজা, কিন্তু তার ভেতরে অনেক ভার। তেয়ং মাথা নাড়ে, তার চোখে আবারও ভয়, বরং বোঝার চেষ্টা হয়তো বা। কিছু কিছু অনুভূতি সবসময় গভীরে থেকে যায়, যেগুলো বলতে গিয়েও বলতে পারা যায় না। তাই আমিও আমার ভেতরের অনুভূতিগুলা ভিতরেই লুকিয়ে রাখি, সেগুলো পাবলিসিটি করে বেড়াই না, কারণ আমি পাবলিসিটি করতে খুব একটা পছন্দ করি না।